মৃত্যুর 18 বছর পরে যিনি রয়ে গিয়েছেন ভক্তদের অন্তরে, যার অনুপস্থিতি এখনও সবাইকে কাঁদায়, বিশেষ করে তার ভক্তদের, যাকে নিয়ে এখনও নিউজ হয়। বিভিন্ন তারকা যখন কোনো অনুষ্ঠানে যান তখন তার প্রসঙ্গে কথা বলেন, কারণ এখনও নায়ক মান্নার ভক্তরা মান্না সম্পর্কে অনেক অজানা কথা শুনতে চান। আর সেরকমই একটি সাক্ষাৎকারে কথা বলেছেন নায়ক মান্নার পরিচালক, যার সাথে মান্না বেশ কয়েকটি হিট ছবি করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য ছবি হচ্ছে বাস্তব, রুস্তম সহ আরও বেশ কয়েকটি ছবি আছে। পরিচালক বদিউল আলম খোকন, তিনি সম্প্রতি ৭১ টেলিভিশনে একটি সাক্ষাৎকারে নায়ক মান্নার একটি ঘটনা তুলে ধরেছেন। তো আজকের রিয়াকশনটি সেই সাক্ষাৎকার নিয়ে। তো আর কথা না বলে চলুন আমরা সেই ভিডিওটি দেখে নিই। মান্না ভাই ছিল 100% না 200% সিনেমার লোক। সিনেমা নাই উনি ভাবতেন। মান্না ভাইয়ের একটা গল্প বললেই বুঝতে পারেন সে কতটা মানে আন্তরিক এবং ডেডিকেটেড ছিল সিনেমার প্রতি। এবং অ্যাকশন ধর্মী বললে আসলে আমাদের প্রয়াত নায়ক মান্না সাহেবের কথা আসবে। ওনাকে নিয়ে রুস্তম করেছেন, ধ্বংস করেছেন, আরও সুপারহিট সিনেমা করেছেন। মিস করেন কিনা ওনাকে একটু বলবেন কিনা? অবশ্যই মিস করি। কেন মিস করি? আল্লাহ মান্না ভাইকে ব্যস্ত নসিব করুক। আমার প্রথম হিরো, তার হিরোগিরির মাধ্যমে আমি ডিরেক্টর হয়েছি। অবশ্যই মিস করি, অনেক মিস করি মান্না ভাই। কারণ মান্না ভাই থাকলে, মান্না ভাই কথা যত উঠলো, মান্না ভাই ছিল 100% না 200% সিনেমার লোক। সিনেমা নাই উনি ভাবতেন। মান্না ভাইয়ের একটা গল্প বললেই বুঝতে পারেন সে কতটা মানে আন্তরিক এবং ডেডিকেটেড ছিল সিনেমার প্রতি। ছবির নাম হলো বাস্তব। ছবি হলো এটা আমাদের শুভ ইন্টারন্যাশনালের ছবি। তখন আমি মান্না ভাই আমার ছবি করে রুস্তম, এই ছবি দুইটা কিন্তু আবার একসাথে রিলিজ হয়েছিল। বাম্পার হিট একটি ছবি। ছবিতে মান্না ভাই হুট করে আমাকে বললো, দেখুন ভাই 5 লাখ টাকায় তো নেই, আর এই ছবিতে আমার আপনি 6 লাখ টাকা দিন। কারণ আমি তো সব কটা ছবি হিট, সুপার হিট, বাম্পার হিট দিচ্ছি। আমি বললাম ঠিক আছে। তখন তো আমি তো নতুন ডিরেক্টর, 3-4টা ছবি, 3টা ছবি রিলিজ হইলো। 4 নম্বর ছবি হলো বাস্তব। তখন আমি ডাবলু ভাইকে বললাম, ওই প্রেজেন্টেশনের মালিক ডাবলু ভাই, যে ভাই মান্না ভাই 6 লাখ টাকা চাইছে। না, আমি 5 লাখ টাকার উপরে দেবো না। 5 লাখ টাকা যদি দেই করে তাহলে তুমি ফাইনাল করো। বা আমি মান্না ভাইকে বললাম, মান্না ভাই ডাবলু ভাই তো 5 লাখ টাকার উপরে দিতে চায় না। মান্না ভাই আর কিছু কয় নাই। ডাবলু ভাই তখন রুবেল ভাইকে নিতে চাইলো। রুবেল ভাইয়ের সাথে কথাও বললাম। দীপজল ভাইয়ের বাড়িতে আমার ওই দিন শুটিং, সকালে আমি যাই। তখন মাত্র ওই যে নোকিয়া অ্যান্টিনাওয়ালা সেটগুলি আসছে, ওই একটা সেট দিয়ে আমি একটা গ্রামীণ সিম চালাই। দীপজল ভাইয়ের বাড়িতে ঢুকবো, এর সময় দেখি যে মান্না ভাইয়ের ফোন। মান্না ভাই তখন কক্সেস বাজার। এটা বলার কারণটা হলো গল্পটাতে মানুষ ডেডিকেটেড থাকলে, আত্মবিশ্বাস থাকলে সে কতটুকু সামনের দিকে আগাইতে পারে, এটার মানে একমাত্র উদাহরণ হচ্ছে নায়ক মান্না। ফোন দিল, বললো যে কালকে কি রুবেল ভাইয়ের এনে গেছিলেন নাকি? রুবেল ভাই বলছে। আমি বললাম কি বললো? রুবেল ভাইয়ের কনফার্ম করছেন? আমি বললাম রুবেল ভাইয়ের গল্পটা শুনাইছি, টাকা টুকার ব্যাপারটা তো আমি আলাপ করি না, ডাবলু ভাই আলাপ করবে। কখন ভাই আমি একটা জোয়া খেলতে চাই। সে তো গল্প না। আমি বললাম কি জোয়া? আমি 6 লাখ টাকাই নিব ছবি রিলিজের পর। ছবি যদি বাম্পার হিট হয় তাহলে আমি 6 লাখ টাকা নেবো, নাহলে কোনো টাকাই নেব না। ডাবলু ভাইরে বলেন আমিই করবো ছবিটা, ওইভাবে কন্ট্রাক্ট। ছবি রিলিজ হলে, ছবি বাম্পার হিট গেলে আমি 6 লাখ টাকা দিবে আমাকে, আর নাইলে আমি কোনো টাকাই নেব না। 5 লাখ 10 লাখের দরকার নেই। বলেন আপনি বলে আমি নামলাম না। আমি ডাবলু ভাইরে ফোন দিয়ে কইলাম, এখন এটা প্রডিউসার একটু লজ্জাও পাইছে। আমি যখন কইলাম যে ভাই মান্না ভাই তো, যদি ছবিটা ফ্লপ হতো কি পরিমাণ রিস্ক নিছেন নায়ক মান্না বুঝতেই পারতেছেন। আসলে খুবই কাজ পাগল, এবং একটি কথা বলে নেই, উনি যে কাজগুলো কিন্তু রিস্কের মাধ্যমে করেছেন সেগুলো কিন্তু একেবারে মানে হিট, সুপার হিট হয়েছে। যেমন আম্মাজানেও একই কাহিনী। যখন মান্নার সাথে ডিপজলের বনিবনা হচ্ছিল না, তখন ডিপজল চেয়েছিলেন রুবেলকে, কাজিয়া তাকে মানে আবার বুঝিয়েছিলেন যে ডিপজলের সাথে মিলমিশ করে ফেলার জন্য। তো এভাবেই কিন্তু বাস্তব ছবির ঘটনা প্রায় ওই একই ঘটনার মতোই মিলে যাচ্ছে। কিন্তু আমি একটা জিনিস দেখেছি
যে ছবিগুলোতে তিনি এভাবে মানে বিভিন্ন রিস্ক নিয়ে কাজ করেছেন সেগুলো কিন্তু মানে তার এভারগ্রিন ছবি হয়ে রয়েছে। বাস্তবটাও কিন্তু খুবই জনপ্রিয় একটি ছবি। দিয়ে কইলো যে সে এই ছবিটা করবে, আপনি ছবি রিলিজের পরে যদি ছবি ভালো যায়, আমি আর বাম্পার হিট করি, ছবি ভালো যায় তাহলে তাকে 6 লাখ টাকা দিতে বলছে, আর নাহলে তাকে কোনো টাকা দিতে হবে না। কতক্ষণ চুপ করে থাকে, বললো ঠিক আছে তাহলে মান্নাকে বলে দাও, আমি মান্নাকে 6 লাখ টাকার চেকই দিয়ে দেবো, ও মান্না চেকটা করবে রিলিজের পরে, মানে ক্যাশটা করবে রিলিজের পরে। আমি মান্না ভাইরে ফোন দিলাম, মান্না ভাই বললো ঠিক আছে ডান, চেক দিতে হবে না, উনি যে বলছে এইটাই ঠিক। ছবি রিলিজ করলাম, কিন্তু রুস্তম হইলো 1 নাম্বার, বাস্তব হইলো 2 নাম্বার, 9 ছবির সাথে রিলিজ হইলো। মান্না ভাইকে আচ্ছা, ঈদের একদিন পরেই 6 লাখ টাকা ক্যাশ করে নিয়ে দিয়ে আসলাম। তো এখন দেখেন, সে যে 1 লাখ রুস্তম টাকার হয়েছে ব্যাপার, কিন্তু সে না বাস্তব হইলে ছবি যেহেতু সুন্দর। দিবে না প্রডিউসাররা, সে করতো না। প্রডিউসারের কাছ থেকে 6 লাখ টাকা নেওয়ার জন্য সে কতটা কনসিয়াস, সে কারণ সিনেমা হয়েছে আনসার্টেন, ভালো নাও যেতে পারতো, না গেলে সে 5 টাকাও পাইতো না। না, এই রকম ঝুঁকি নিয়ে মান্না সাহেব কাজ করে। মান্না সাহেব সবসময় সিনেমা নিয়ে ভাবতো, সে এমনও করতো যে এই প্রডিউসার যে আর হয়তো 10 লাখ টাকা ইনভেস্ট করলে তার এই প্রজেক্টটা শেষ হয়ে যাবে, প্রডিউসারকে ডাই কেন বলতো, আমি আপনাকে 10 লাখ টাকা দিলাম, শর্ত একটা, ছবিটা ঈদে রিলিজ করতে হবে, ছবিটা ভালো আছে, ঈদে রিলিজ করবেন, আমি ছবিটা শেষ করে দিতেছি আমার টাকা দিয়ে, রিলিজের পর আমার টাকা দিয়ে দিই। এই যে টেন্ডেন্সিগুলি, এই টেন্ডেন্সিগুলি মান্না ভাইয়ের মধ্যে ছিল। মান্না ভাইকে এই জন্য বলছি 200 ভাগ সিনেমার মানুষ, এবং সিনেমা নিয়ে বাড়তো, 11টা বলে রাইট। শুটিং করতো, তারপরে সোনার গায়ে বৈশা প্রডিউসারদেরকে ডাক্তার দিয়ে ডাইকা কীভাবে ভালো ভালো ছবি সে, হ্যাঁ, খুবই কাজ পাগল সে একজন তার মানুষ জন্য ছিলেন। চিন্তা করতো, অন্য মানুষ না, যে সবাই তো আমরা আমাকে নিয়ে চিন্তা করবো, আমি তো অন্য কাউকে নিয়ে, কিন্তু ওভারঅল ইন্ডাস্ট্রিকে নিয়ে চিন্তা করার একটা মাত্র ব্যক্তি, সে ছিল মান্না ভাই। সেই মান্না। জিনিসটা যদি আমাদের সাকিব ফলো করতো, তাহলে আজকে ইন্ডাস্ট্রির এই অবস্থা হয় না। এখন ইন্ডাস্ট্রির যে অবস্থা, আমি এই ছবি রিলিজ করতে গিয়ে মনে হলো যে ইন্ডাস্ট্রি একেবারে মাটির এখানে সাথে মিশে সাকিব গেছে। সাকিবকে এইখান থেকে আনলেন কেন? এমন একটা উদ্যোগী এবং এমন একটা ভালোবাসার সাকিব সরকার সাকিবের লাগবে, মতোই যে তো। সরকার সিনেমাকে ভালোবাসবে, সিনেমার জন্য একটা নিবেদিত মানুষ এখানে নিবেদন করবে, মানে নিয়োগ করবে, তাহলে এই সিনেমা উপরে উঠবে, না হলে এই সিনেমা উপরে ওঠার কোনো সম্ভাবনা নাই। 30টা 35টা হল দিয়ে একটা দেশের সিনেমা কোনো দিন চলতে পারে না। তো যাই হোক, আমরা বদুল আলম খোকনের সেই ইন্টারভিউটি দেখলাম। ইন্টারভিউটি দেখে আসলে আমরা জানতে পারলাম যেগুলো আসলে আমাদের আগেও জানা আছে, তারপরে আবারও জানলাম যে নায়ক মান্না তিনি কিন্তু খুবই কাজ পাগল একজন মানুষ ছিলেন, এবং কাজ আসলে তিনি যখন দেখতেন যে তার কাছ থেকে কাজ ছুটে যাচ্ছে, তখন কিন্তু তিনি বিভিন্ন কৌশলে কাজটা তার কাছে নিয়ে নিতেন। তো এই ছবির ক্ষেত্রে এরকম হয়েছে, আমি ভিডিও মাঝখানেও বলেছি। আমাজন ছবির ক্ষেত্রে সময়ও কিন্তু এরকম একটি সম্ভাবনা হয়েছিল যে মান্নার জায়গায় নায়ক রুবেলকে নেওয়া হবে। পরে এটা জানতে পেরে কিন্তু মান্না তিনি সৌদ্যোগে ডিপজলের সাথে যে ঝামেলা ছিল সেটা মিটিয়ে ফেলেছিলেন। এখানেও ঠিক এরকম, এখানে যখন তিনি দেখলেন যে তিনি চেয়েছেন 6 লাখ টাকা, প্রযোজক দিবে 5 লাখ টাকা, তো তিনি তো 6 লাখ টাকাই নেবেন, যেহেতু তিনি চাইতেছেন যে এখানে 1 লাখ টাকা বেশি নেওয়ার জন্য। তো যেহেতু প্রযোজক তাকে 5 লাখ টাকা উপরে দিবেন না, প্রয়োজনে তিনি অন্য নায়ক নিয়ে নেবেন, সেটা বুঝে কত বড় রিস্ক নিয়েছেন দেখেন। মানে তিনি হয় 6 লাখ টাকাই নেবেন, না হলে 1 টাকাই নেবেন না। তো এটা আসলে তার কাজের প্রতি ডেডিকেশন। এই ডেডিকেশন থাকার কারণে, তার কাজের প্রতি এই আন্তরিকতা, এই মায়া থাকার কারণে কিন্তু আজও তিনি তার ভক্তদের মাঝে এখনো তিনি বেঁচে আছেন। এই ফেব্রুয়ারি মাসের 18 ফেব্রুয়ারি নায়ক মান্নার মৃত্যুবার্ষিকী। তো সবসময় ওনার জন্য দোয়া করি। আর 18 ফেব্রুয়ারি নায়ক মান্নার মৃত্যুবার্ষিকী, তো আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন এবং ভুল ত্রুটি ক্ষমা করে দেন, আর অবশ্যই তিনি তার ভক্তদের মাঝে বেঁচে থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নেক্সট রিয়াকশন ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।